সরকারের তো 100 দিন হয়েছে মাত্র, 3 মাসও হয় নাই। এর ভিতরেই এখনো তো 5 বছর বাকি। তো এর ভিতরেই সব দাম বাড়াতে হবে কেন? মানে আমরা কি এত ব্যাকফুটে চলে গেছি যে এই জ্বালানি তেল, তারপরেই কিছুদিন পরে বিদ্যুৎ, এরপরে আবার মানে কেন ওয়াই? কেবল তো 3 মাস পার হলো। অনেক ব্যক্তিগতভাবে অসম্ভব এবং অসম্ভব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ভক্ত, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের জন্য সঠিক রাজনীতিটা কি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ডিফাইন করে দিয়ে গেছেন। উনি সবকিছু মিলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের কালচার, বাংলাদেশের আপনার লিমিটেশন, বাংলাদেশের স্ট্রেংথ, ক্যাপাবিলিটি, সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতিটা কি এবং কেমন হওয়া উচিত উনি ডিফাইন করে দিয়ে গেছেন। তো এবং ওইটাই আমাদের জন্য আদর্শ রাজনীতি, যেটা উনি ডিফাইন করে দিয়ে গেছেন। তো এখন ওইটা আমরা কতটুকু বুঝি, কতটুকু ধারণ করি এবং কতটুকু বাস্তবায়ন করি, সেটা যার যার তার ব্যাপার। তো এবার আমি আমার আজকের যে বিষয়টা আপনি বললেন সেখানে আসি আমি, যে আমাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তো আমার প্রথম প্রশ্ন হলো, কেন দামটা কেন বাড়ানো হলো? আমি আমার অর্থনৈতিক ক্যাপাবিলিটি কি বৃদ্ধি পেয়েছে, কোথায় আমার আয় রোজগার কোথায় আমার বৃদ্ধি পেয়েছে, এবং এই যে বিদ্যুতের দামটা বাড়ানো হলো, এটা আমি ব্যালেন্স করব কিভাবে? তো এটা তো আমি এটার সপক্ষে তো আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না আমি সেটা বলি। কারণ প্রথম আমি যুক্তি খুঁজে পাচ্ছি না যে আমি আমার এই অতিরিক্ত খরচটা আমি কিভাবে ব্যালেন্স করব আমার ব্যক্তিগত জীবনে, সেটারও আমি কোনো উত্তর পাচ্ছি না। এবং একই সাথে এই বিদ্যুতের দামটা কেন বাড়ানো হলো সেটার সপক্ষেও আমি কোনো ভালো যুক্তি পাচ্ছি না। আহ, দামটা বাড়ানো হলো কেন? আমাদের ইকোনমিক অবস্থা কি এখন অত খারাপ? আমি আমার বিচারে যদি আমি দেখি যে গত 30-40 বছরের ভিতরে, গত 30 বছরের হিসাবে যদি করি, আমাদের দেশের ইকোনমি আমি সব থেকে খারাপ দেখেছি এই 5ই আগস্টের পরে, যখন নতুন সরকার ক্ষমতা নিল, তখন সব থেকে খারাপ দেখেছিলাম। যে বাংলাদেশের তো প্রায় সবকিছু লুটপাট করে আহ, আহ, মানে হাজার হাজার বিলিয়ন ডলার তো আমাদের আগের বিগত সরকার তারা দেশের বাইরে পাচার করেছিল, নিয়ে গেছিল। তো দেশে মোটামুটি আমাদের অর্থনীতিকে একেবারে খালি করে দিয়ে গেছিল। আমাদের রিজার্ভ 17 বিলিয়নের নিচে নেমে এসেছিল, এবং আমরা তখন যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাদের তাদের কাছে অনেক হাহাকার শুনেছিলাম যে রিজার্ভ 17 বিলিয়ন ডলারের নিচে, দেশের কর্মচারীদের বেতন কিভাবে দেয়া হবে এটাও তাদের কাছে একটা চ্যালেঞ্জের মুখে ছিল। বিভিন্ন ব্যাংকগুলো, যে ব্যাংকের অনেক অনেক ব্যাংকের মালিকানা ছিল আওয়ামী লীগের হাতে, সেই ব্যাংকগুলো একটা একটা খুব খারাপ শেপে ছিল। তো এখন তো এই অবস্থাটা নাই। এখন আমাদের রিজার্ভ, অর্থনৈতিক রিজার্ভ 35 বিলিয়নের উপরে, এবং বাংলাদেশের ইতিহাসে 35 বিলিয়নের উপরে রিজার্ভ ছিল এইরকম সময় খুব একটা বেশি না। মানে খুব কম সময়ে আমাদের রিজার্ভ 35-এর বেশি ছিল। তো তো এরকম একটা পরিস্থিতিতে এখন আমাদের দাম বাড়াতে হবে কেন? এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথাটা হলো যে এই দামটা বাড়ানোর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? কারণ আমরা কিছুদিন আগে দেখলাম যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, এবং জ্বালানি তেলের দাম বাড়ানো হলো ইরান যুদ্ধের অজুহাতে। আচ্ছা, ঠিক আছে, আমি লজিক্যালি যদি এই বিষয়টা মেনে নিই, তো আমরা কি দেখলাম? দেখলাম যে প্রায় 2 মাসের অধিক মানুষ অবর্ণনীয় কষ্ট পেয়েছে। দীর্ঘ লাইন দিয়ে সারা রাত, অনেকে ছিল ঢাকা শহরে যে 2 কিলোমিটার 3 কিলোমিটার লাইন, সারা রাত লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেলে 4 লিটার তেল পেয়েছে। আমার ব্যক্তিগত, আমার ড্রাইভার নাই, আমার গাড়িতে আমি তেল কিনতে যেতাম, আমাকে 1,000 টাকার তেল, কখনো 1500 টাকার তেল দেওয়া হতো দীর্ঘ লাইনের পরে। তো এরকম তারপরে দাম বাড়ানো হলো, যেদিন দাম বাড়ানো হলো তার পরদিন থেকেই সমস্ত লাইন উধাও, এবং পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল আছে এবং তারা চাহিদা মতো তেল দিয়ে যাচ্ছে। তো তার মানে আমরা দেখলাম যে সারা দেশের একটা বড় বিভিন্ন ধরনের সিন্ডিকেট ওয়েট করছে যে এই দামটা কবে বাড়ানো হবে, ঠিক দাম বাড়ানো হলেই সব সমস্যার সমাধানটা হয়ে গেল। তো আমি এটা বলছি না যে এই সিন্ডিকেটটা বিএনপি তৈরি করেছে অথবা বিএনপির মদতে এটা হয়েছে, বাট যেটা ব্যর্থতা হলো যে সরকার এই সিন্ডিকেটটাকে আইডেন্টিফাই করে নাই, সিন্ডিকেট প্রতিরোধের কোনো ব্যবস্থা নেয় নাই, এবং এই সিন্ডিকেটের জন্য দায়ী ব্যক্তিদেরকে এখনো ধরা হয় নাই, তাদেরকে আইনের ব্যবস্থা আনা হয় নাই।
তো তার মানে বোঝা যাচ্ছে যে এই সরকার অথবা দলের একটা প্রচ্ছন্ন ছায়াতেই হয়তো এই বিষয়টা হয়েছে, এই দাম বাড়ানোর, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টা। কারণ যেদিন দাম বেড়েছে, তেল তো আর আসমান থেকে আসে নাই, যেদিন দাম বেড়েছে তার পরদিন থেকেই সমস্ত লাইন উধাও হয়ে গেছে, তার পরদিন থেকেই আমরা পেট্রোল পাম্প থেকে তেল পাচ্ছি। তো তার মানে এই বিদ্যুতের দামটা বাড়ানোর সঙ্গেও কি এ ধরনের কোনো কারসাজি আছে কিনা, এটা হলো। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং একজন কারণ আমাকেও তো সংসার চালাতে হয়, কারণ এই এই আনসার গুলো তো আমার নিজেরও দরকার আমার স্যাটিসফ্যাকশনের জন্য। একই সাথে যদি আমি বলি যে এর আগে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, প্রফেসর ইউনূস সরকার, যেটা সে সরকারের হাজারো ব্যর্থতা আছে এবং তার উপরে আমারও অনেক রাগ, ক্ষোভ, দুঃখ, হতাশা আছে, কারণ আছে। বাট তারপরেও যদি ওই সরকারের দিকে তাকাই, ওই সরকার তো প্রায় 1.5 বছর এই দেশ চালিয়েছে। এই 1.5 বছরে তারা তো অত্যন্ত খারাপ একটা অর্থনীতি পেয়েছিল, অনেক চ্যালেঞ্জ ছিল। বাট তারপরে ওই সরকারের আমলে কি কি বিষয়ের দাম বেড়েছিল, কোন কোন জিনিসের দাম ইনু বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় বেড়েছিল? তেলের দাম বেড়েছিল, গ্যাসের দাম বেড়েছিল, শাকসবজির দাম বেড়েছিল। আমরা তো ইভেন আমার গত 30 বছরের এই প্রথম দেখলাম যেটা রোজার সময়, গত ইন্টারিম গভর্নমেন্টের সময় রোজার সময় জিনিসপত্রের দাম বাড়েনি। পরিবহন, যে ঈদের যে যাত্রা, সেটাও বেশ মোটামুটি একটা সিস্টেমেটিক ওয়েতে ছিল। তো তাই যদি হয়, তো এখন দাম বাড়াতে হবে কেন? এখন দাম বাড়াতে হবে কেন? অথবা যদি আমি জিজ্ঞাসা করি যে বিগত গভর্নমেন্টের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেই আমলের সাথে তুলনা করলে এখন কোন কোন জিনিসের দাম বাজারে কম আছে? জাস্ট আপনি লিস্ট ডাউন করেন কোন কোন জিনিসের দাম কম আছে। তার মানে কি আমরা সিস্টেম কিংবা চাঁদাবাজি কিংবা যে বিষয়গুলোর কাছে আমরা জিম্মি সাধারণ মানুষ, ওই বিষয়গুলো আগের সরকার মোটামুটি পেরেছে, এই সরকার পারছে না, বিষয়টা কি এমন? এমন তো হওয়ার কথা ছিল না। আহ, এরপরে আমার 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 নিজের কাছেই প্রশ্ন, আমি যে আচ্ছা, এই সরকারের উপরে বিশেষ করে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি জিয়া পরিবারের সন্তান, মানে ওনার সব থেকে বড় পরিচয় তো উনি তো জিয়া পরিবারের সন্তান। এই সরকারের তো 100 দিন হয়েছে মাত্র, 3 মাসও হয় নাই। এর ভিতরেই এখনো তো 5 বছর বাকি, তো এর ভিতরেই সব দাম বাড়াতে হবে কেন? মানে আমরা কি এত ব্যাকফুটে চলে গেছি যে এই জ্বালানি তেল, তারপরেই কিছুদিন পরে বিদ্যুৎ, এরপরে আবার মানে কেন, ওয়াই? কেবল তো 3 মাস পার হলো, অনেক সময় আছে তো। তো আহ, আর দ্বিতীয়ত হলো যে আমরা কিন্তু অনেক আশা নিয়ে এই বিএনপি সরকারের দিকে তাকিয়ে আছি, কারণ 16টা বছর আমরা একটা দুঃশাসনের ভিতরে ছিলাম। বাংলাদেশে অনেক লুটপাট হয়েছে, ইলেকশন হয় নাই, কোনো সিস্টেম কাজ করে নাই, সবকিছুই ভেঙে পড়েছিল। তো এরপরেই একটা জুলাই আন্দোলন হয়েছে, তারপরে একটা নির্বাচন হয়েছে এবং অনেক আকাঙ্ক্ষার একটা নির্বাচন, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। এই বিএনপির হাত ধরে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছিলাম। কিন্তু আমরা ওই আকাঙ্ক্ষাটা কি আমরা পাচ্ছি? আমরা কি পাচ্ছি? 3 মাস তো হয়ে গেল, হানিমুন পিরিয়ড তো ওভার। তো এখন এই যে দাম বাড়ানোর বিষয়গুলো, আহ, আমি এই বিষয়টাকে এত সহজে মেনে নিতে পারছি না। আমি জনাব তারেক রহমান, আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, আমি দেখছি যে উনি চেষ্টা করছেন, উনি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করছেন এবং এটা অবশ্যই সাধুবাদ দেওয়ার কথা। কারণ উনি চেষ্টা করছেন যে ইভেন ঈদের পরদিনও উনি বেরিয়েছিলেন ঢাকায় বিভিন্ন কার্যকলাপ দেখার জন্য, এবং আমরা সবাই সেটা প্রশংসা করি এবং করছি যে উনি একা চেষ্টা করছেন। কিন্তু ওই কালেকটিভ চেষ্টাটা আমরা দেখছি না, বাকি সবাই মিলে যে কালেকটিভ চেষ্টা, এইটা আমরা দেখছি না। এবং একই সাথে আমরা এটাও দেখছি না যে উনি চেষ্টা করছেন বাট উনি সিস্টেমটা ঠিক করছেন না। উনি যে সিস্টেমের কারণে কাজগুলো হচ্ছে না, যে সিন্ডিকেটের কারণে কাজগুলো হচ্ছে না, তো উনি ওই সিস্টেমটাতে হাত দিচ্ছেন না। তো আমরা যদি সিস্টেমটাকে ঠিক না করি, তাহলে তো কাজগুলো হবে না। আমি নর্মাল একটা উদাহরণ দিই, দেখেন এই সরকারের 3 মাসও হলো না, 3 মাসের একটু বেশি হয়েছে, হামে অলরেডি 600-র বেশি শিশু মারা গেছে, হামে। এবং আপনি দেখেন যে পৃথিবীর খুব কম সভ্য দেশে এরকম হতো যে হামের কারণে 600-র বেশি শিশু মারা গেছে, বাট স্বাস্থ্যমন্ত্রী, এই চিকিৎসা সংক্রান্ত মন্ত্রণালয় এবং এই সংক্রান্ত যত গভর্নমেন্ট অফিসিয়াল আছে, তারা বহাল তবিয়তে সহি সালামতে চাকরি করে যাচ্ছে। অথচ আহ, শিশু মারা গেছে অলরেডি 600-র উপরে। এখন আমি তর্কের খাতিরে যদি মেনে নিই যে এর আগের ইন্টারিম গভর্নমেন্ট হামের কোনো ব্যবস্থা করে নিয়ে নেয় নাই, একেবারে বিষয়টা জিরোতে ছিল,
বিএনপি সরকার যখন টেক ওভার করেছে তখন হামের বিষয়ে একেবারে বাংলাদেশের সকল সরকারি হসপিটাল জিরো কন্ডিশনে ছিল। তারপরেও যদি আমি প্রশ্ন করি, হাম তো এমন কোনো কঠিন রোগ না যার ওষুধ আবিষ্কার করতে হবে তারপরে বিদেশ থেকে আনতে হবে। যদি জিরো থাকে, এই প্রয়োজনীয় সরঞ্জামাদিগুলো প্রডিউস করতে, হাসপাতালগুলো ইফেক্টিভ করতে কতদিন লাগে? 7 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস? তো 1 মাসের পরে যে শিশুগুলা মারা গেল, তাদের জবাবদিহিতা কে দেবে? কেন? মানে এই যে এটা, এবং এই বিষয়ে আমার বিরোধী দলের উপরেও, জামাতের উপরেও একটা ক্ষোভ আছে, রাগ আছে, যারা বিরোধী, বিশেষ করে জামাতের উপরে, যে আপনারা ইসলামী ব্যাংক নিয়ে যত চিল্লাচিল্লি করছেন, এই হামের বিষয়ে, এটা মানুষের জীবন, এই হসপিটাল, এইগুলো নিয়ে আপনারা চিল্লাচিল্লি করছেন না কেন? তার মানে এই না, আমি এটা বলছি না যে আপনারা আন্দোলন করেন সরকার পতনের জন্য। নো, আমি এটা ঘোর বিরোধী। এ ধরনের যে কোনো আন্দোলনের আমি ঘোর বিরোধী। একটা সরকার এসেছে, তাকে সময় দিতে হবে, আমরা গঠনমূলক সমালোচনা করব, তাদেরকে ভালো পথ থাকলে আমরা পথ দেখাবো, তাদের সঠিক পথে রাখবো, তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে আমরা ভালো কাজ আদায় করে নিব, আমরা সমালোচনা করব, বাট আমরা একটা সরকার পতনের কোনো বিশৃঙ্খলা আমরা করব না। তো এ কারণেই আমি বলছি যে এই যে বিদ্যুতের দাম যেটা যেটা বেড়ে গেল, এটা আমার কাছে মনে হলো প্রথমত যে দিস ইজ নট দি কারেক্ট টাইম।